আজকে যিনি ঢাকা মহানগর নেতৃত্ব দিয়েছেন এবং আজকে যিনি ঢাকা মহানগরের উত্তরের এই দক্ষিণখান থানার সর্ববৃহৎ থানা বিএনপি নেতৃত্ব দিচ্ছেন আমাদের সেই প্রিয় নেতা জনাব হেলাল তালুকদার। উপস্থিত আছেন আমাদের ঢাকা মহানগরের অন্যতম যুগ্ম আহ্বায়ক আমাদের প্রিয় নেতা জনাব আক্তার হোসেন। উপস্থিত আছেন আমাদের প্রিয় নেতা ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক আফাজউদ্দিন আফাজ। উপস্থিত আছেন এই এলাকারই আরেক কৃতি সন্তান, দীর্ঘদিন যিনি এই এলাকার কাউন্সিলর হিসাবে দায়িত্ব পালন করেছেন, এই থানার দায়িত্ব পালন করেছিলেন আমাদের সেই প্রিয় নেতা জনাব আলী আকবর আলী ভাই। উপস্থিত আছেন আমাদের প্রিয় নেতা, আমার সম্পর্কে নানা হয়, এই এলাকার অত্যন্ত মুরব্বী, যাকে আমি বা আমরা আপনারা সবাই অত্যন্ত শ্রদ্ধা করি। এই এলাকায় চেয়ারম্যান হিসাবে মানুষকে দীর্ঘদিন সেবা দিয়েছেন আমাদের ঠিক খলিমুল্লাহ সাহেব। উপস্থিত আছেন আমার আরেক ভাই, দীর্ঘদিন এই এলাকায় রাজনীতি করেছেন। আমরা দুটো নাম একসাথে শুনতাম, আতাভাই মোশাররফ ভাই। আতাভাই আল্লাহর ডাকে চলে গিয়েছে, আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি। আমাদের মাঝে আছে এখন মোশাররফ ভাই। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে সুস্থতা দান করুক এবং আমাদের সাথে আমাদেরকে হায়াত দারাজ করুক, ওনাকে হায়াত দারাজ করুক, দীর্ঘদিন আমাদের সাথে এই বিএনপি রাজনীতির সাথে থাকুক। উপস্থিত আছেন আমাদের আরেক সহযোদ্ধা স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক এস.এ. খোকন সহ এস.এ. খোকন, এবং যিনি আজকে এত সুন্দর একটি সমাবেশ আয়োজন করেছেন আমাদের অত্যন্ত প্রিয় নেতা। দীর্ঘদিন আমার সাথে তার অনেক দিনের সম্পর্ক। আজ থেকে আমি যদি ভুল না করে থাকি 2002-এর দিকে আমাকে ওনার এক আত্মীয় ফোন করে বলল, আমার বাবলু আমার আত্মীয় হয়, তুমি এখানে রাজনীতি করো, তুমি একটু ওর দিকে খেয়াল রেখো। তখন থেকে আমার সাথে তার সম্পর্ক, এবং যে রাজনীতি তখনই যেভাবে করে আমি তাকে পরামর্শ দিয়ে থাকি, উনিও আমার থেকে পরামর্শ নিয়ে থাকে। আমাদের সেই সহযোগী আজকে এই সুন্দর প্রোগ্রামের আয়োজক দক্ষিণখান থানা বিএনপির বিপ্লবী যুগ্ম আহ্বায়ক আমাদের আমিরুল ইসলাম বাবলু সহ আমাদের দক্ষিণখানের এখানে আমাদের অনেকের নাম বলা দরকার, কিন্তু অনেকের নাম বলতে গেলে অনেক সময় লেগে যাবে। আসলে এখানে ওনাদের বক্তব্য দেওয়ার উচিত ছিল, কিন্তু বক্তব্য দিতে গেলে অনেক রাত হয়ে যাবে, আমাদের অডিয়েন্সও বিরক্ত হবে এবং এখানে নেতৃবৃন্দ যারা আছে তারা বিরক্ত হবে, যার কারণে বক্তব্য দেওয়া যায়নি। কারণ যুগ্ম আহ্বায়ক কিন্তু বক্তব্য দেওয়া তাদের রাইট আছে। আমাদের দক্ষিণখান থানা বিএনপির যুগ্ম আহ্বায়কবৃন্দ, এখানে আমাদের মহিলা দলের নেতৃবৃন্দ, আমাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, এলাকার মুরব্বিয়ান এবং আমার সহযোদ্ধা সাথীরা, আসসালামু আলাইকুম। আমাদের ইলোরাও আছে, ইলোরা আছে মহিলা দলের সাবেক কাউন্সিলর। তো আপনারা সবাই ভালো আছেন? আসলে বক্তব্য তো সবাই দিয়েছে, আপনারা শুনেছেন। আমাদের নেতৃবৃন্দ জাতীয় বক্তব্য দিয়েছে, এলাকা নিয়ে বক্তব্য দিয়েছে। আমি আমার নিজের প্রথমে, যেহেতু আজকে প্রথম জনসভা, আমি আমার নিজের কথাগুলো বলবো, তারপরে আপনাদের কথাগুলো বলবো। সেটা হলো, আমি এখানে হয়তো অনেকে জানে, অনেকে জানেন না, আমি 88 সন থেকে রাজনীতি করি। আমি একজন মধ্যবিত্ত ঘরের সন্তান, আমার ফ্যামিলি কেউ রাজনীতি করে না। আমি কোনো জমিদার ঘরের সন্তান না, আমার ফ্যামিলিতে কেউ রাজনীতি করে না। আমি একজন মধ্যবিত্ত ঘরের সন্তান, আর একজন মধ্যবিত্ত ঘরের সন্তান হিসাবে আমি আজকে যে জায়গায় দাঁড়িয়ে কথা বলতেছি, বক্তব্য দিচ্ছি, আপনারা সবাই শুনছেন, এই জায়গায় আসার আমারও কথা না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমি মনে করি আমার দুইটা গুণ আছে। গুণ আমার নিজের গুণটা হলো কি, যে আমি দলের প্রতি অনেক কমিটেড, অর্থাৎ যে দলটা করি, বিএনপি করি, বিএনপির মধ্যে আমার কমিটমেন্ট আছে। আরেকটা জিনিস আছে, এই দলের মধ্যে আমার পরিশ্রম আছে। এই দুইটা জিনিস সমন্বয় করে আমাদের নেতাকর্মীরা আমাকে অনেক ভালোবাসে, এবং আপনারা সাধারণ মানুষ যারা আছেন, এই কারণে আপনারাও আমাকে ভালোবাসেন। এই তিনটা জিনিসের সমন্বয়ে আজকে আমাকে এই ঢাকা 1800 মতো জায়গায়
বিএনপির একজন প্রতিনিধি হিসাবে আমাকে পাঠিয়েছে আপনাদের কাছে, আপনারা যাতে ভোটের মাধ্যমে আমাকে নির্বাচিত করেন। তাহলে আমি কেন রাজনীতিতে আসলাম আর আমার টার্গেট বা কি, আমি সেই কথাটা বলছি, এই কারণে এই কথাগুলো বললাম। আমি যদি অর্থবিত্তের মালিক হতে চেষ্টা করতাম, আমি 91 সালে অর্থবিত্তের মালিক হতে পারতাম। 91 সালে নেতাজি যে নির্বাচিত বিপি ছিলাম। এবং আমার জীবনে সবচেয়ে বড় মানে কি বলবো এটাকে, আমার জীবনের সবচেয়ে বড় জিনিস হলো আমি জীবনে প্রথম ইলেকশন করছি 91 সালে তেজগাঁও কলেজে। সেই নির্বাচনে এই দক্ষিণখানে আমি ভোট চাইতে এসেছি। আমাদের চেয়ারম্যান বাড়ি এখানে, তখন এখানে মোটরসাইকেল চলতো না। আমাদের এই যে আজকে মুজাম্মেল চেয়ারম্যানের বাড়ি, এখানে মোটরসাইকেল দেখে এখানে আমার সাথে এক ছোট বোন পড়তো নাসিমা, আর ওর ভাই আছে শরীফ, ওরা একসঙ্গে তেজগাঁও পড়তো। আমি মোটরসাইকেল এসে ওদের বাসায় মোটরসাইকেল দেখে আমি ইনি ক্ষেতের আইল দিয়া বাসায় জারের নিচ দিয়া আমাদের এই অঞ্চলের মানুষের কাছে আমি ভোট চাইতে গেছি। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক শুকরিয়া, সেই মানুষটা আজকে এখানে জাতীয় নির্বাচনের জন্য ঘরে ঘরে ভোট চাইতে যাচ্ছে। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া। আর আমার টার্গেটটা কি, আমি প্রথম থেকেই, আমি যেহেতু একজন মধ্যবিত্ত ঘরের সন্তান এবং পরবর্তীতে 91 থেকে 96 তখন এইভাবে ছিলাম, ইচ্ছা করলে টাকা পয়সা মালিক হতে পারতাম, কিন্তু আমি কখনো অন্যায়ভাবে বা ন্যায়সঙ্গতভাবে সেরকম কোনো ব্যবসা বাণিজ্য করিনি, টাকা পয়সা মালিক হওয়ার চেষ্টা করিনি। আমি বেছে নিয়েছি রাজনীতি, যে আমি রাজনীতি ভালোভাবে করব। 2001 থেকে 2006 বিএনপি ক্ষমতায় ছিল, তখন আমি ছাত্র দলের প্রেসিডেন্ট ছিলাম ঢাকা সিটি। ইচ্ছা করলে তখন অনেক ব্যবসা বাণিজ্য করে টাকা পয়সা মালিক হতে পারতাম, কিন্তু আমি সেদিকে যাইনি। আমার মনে একটা আকাঙ্ক্ষা ছিল যে আমার মাধ্যমে যদি আমি একটা এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারি, আমি চেষ্টা করে দেখি। এবং সেই কারণে সর্বোচ্চ পরিশ্রম দিয়ে রাজনীতিটা করে গেছি এবং রাজনীতির সফলতা আজকে পর্যন্ত পেয়েছি যে বিএনপি আমাকে এখানে মনোনয়ন দিয়েছে। এবং আমি সেটা কি করতে চাই, আমি চাই আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে আপনাদের ভোটে নির্বাচিত করে, আপনারা যদি আমাকে নির্বাচিত করেন, আমার বয়স এখন 57 বছর বয়স। বাকি জীবন আল্লাহ রাব্বুল আলামিন কতদিন হায়াত আছে সেটা আমি জানি না। আমি জীবনে যতদিন বেঁচে আছি, আমি আমার অবস্থানে থেকে, আমার অর্থনীতির দরকার নাই, আমার অবস্থানে থেকে এই ঢাকা 18 আসনে আমাদের যতগুলো মানুষ আমাদের সাথে একসঙ্গে রাজনীতি করে তাদের ভাগ্যের পরিবর্তন করতে চাই। এই ঢাকা 18 আসনে যতগুলো মানুষ বসবাস করে আমি তাদের ভাগ্যের পরিবর্তন করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে সুযোগ দেয়, আপনারা যদি আমাকে সেই সুযোগ দেয়, আমি সেই সুযোগটা আল্লাহর কাছ থেকে নিব, আপনাদের কাছ থেকে নিব। তো স্বাভাবিক কারণে ভাগ্যের পরিবর্তনের প্রথম পূর্ব শর্ত হলো মানুষের কল্যাণ করা। আমি এই এলাকায় বসবাস করি, আমি জানি 30 বছর আপনাদের কাছে আছি। ধরেন আমি 2008 মনোনয়ন চেয়েছিলাম, বেগম খালেদা জিয়া বলেছিল তুমি এখন মনোনয়ন কেন চাও, তুমি তোমার ভাইয়ের সাথে নির্বাচন করবা। তারপরে 2018 চেয়েছি, আমাকে মনোনয়ন দিয়েছিল। 18তে তো পরবর্তী ঝোটের কারণে আমাকে পরিবর্তন করেছে। আপনারা অনেকেই জানেন, অনেকে হয়তো জানেন না, 20-এ কিন্তু আমি ইলেকশন করেছি, কিন্তু তখন তো ফেসিবাদীরা ক্ষমতায় ছিল। এইভাবে আমরা কোনো এলাকায় আসতে পারিনি। আমরা হয়তো এলাকায় চেষ্টা করেছি, কিন্তু পুলিশ প্রশাসন দিয়ে, আওয়ামী লীগের সন্ত্রাসীদের দিয়ে আমাদের এলাকায় ঢুকতে দেয়নি। তারপর আমি 20-এ নির্বাচন করেছি, শাহরা খাতুন যখন মারা যায় উপনির্বাচন করেছি। আমার এতগুলো কথা বলার উদ্দেশ্য হলো যে আমি তো এই এলাকায় দীর্ঘদিন রাজনীতি করি। আমি যে কথাগুলো বললাম, 91 সাল থেকে আমার এই এলাকায় ব্যাপকভাবে আসা যাওয়া চলাফেরা, আপনাদের সাথে আপনাদের ঘরে আসা যাওয়া, আপনাদের বাড়িতে আসা যাওয়া। আমি তো এই এলাকার প্রত্যেকটা সমস্যার সম্বন্ধে জানি। এই এলাকার মানুষের প্রতিটা ঘরে ঘরে আমাদের দলের কর্মী আছে, তাদের সম্বন্ধে আমি জানি। এবং এই এলাকার সাধারণ মানুষ যারা আছে তাদের সম্বন্ধে আমি জানি, তারাও আমার সম্বন্ধে জানে। কাজেই এই যে মানুষের জানা থেকে, ভালোবাসা থেকে আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যদি সম্মানিত করে, আল্লাহ যদি আমাকে সম্মানিত করে, আর আমি যদি আপনাদেরকে অসম্মানিত করি, আল্লাহ কি আমার সেই সম্মান রাখবে? এই যে হাসিনা, ধরেন যেভাবে হোক, শেখ হাসিনা 4টা গ্রাম ক্ষমতায় ছিল জোর করে। ও যদি মানুষকে সম্মান করত, দেশের মানুষকে গুরুত্ব দিত, দেশের মানুষের ভোটাধিকার হরণ না করতো, গণতন্ত্র যদি হরণ না করতো, তাহলে কোন অবস্থা হইতো? বলেন মা বোনেরা, এই অবস্থা হইতো? এই অবস্থা হইতো না। কাজেই যখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্মানিত করবে, আপনাকে মনে রাখতে হবে যে আপনার একার জন্য আপনাকে সম্মান দেয়নি আল্লাহ। আল্লাহ আপনাকে সম্মান দিয়েছে
আপনার সাথে যে মানুষগুলো জড়িত, আপনার সাথে যে মানুষের শ্রম জড়িত, আপনার সাথে ওই যে মানুষগুলা ইচ্ছা, যে মানুষ চাচ্ছে যে আপনার মাধ্যমে এলাকার উন্নয়ন হবে, যে মানুষগুলো জড়িত, সমস্ত মানুষের ভাগ্য একত্রিত করে আল্লাহ রাব্বুল আলামিন একজনকে সম্মানিত করে, তার মাধ্যমে অন্যরা সম্মানিত হয়। এইটা হলো, এই জায়গাটা হলো আমি আছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ভোটে যদি আমাকে নির্বাচিত করে ইনশাআল্লাহ, আমি বলছি যে আজকে আমাকে যেভাবে পাচ্ছেন, আমি আজকে যে কথাগুলো বলে যাচ্ছি আপনার কথাগুলো মনে রাখবেন। আপনি একা হলো যদি জনসভার দরকার হয় জনসভায় ডেকে, বা একা হলে এই প্রশ্নগুলো আমাকে করবেন, আমি যদি সেভাবে কাজ না করি, আমি যদি এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য, এলাকার মানুষের সম্মান রক্ষা করার জন্য, এই এলাকার মানুষের কোনো বিপদ আপদের জন্য, এই এলাকার মানুষ একটা চাকরি চাচ্ছে সেই চাকরির জন্য আমি যদি চেষ্টা না করি, আমি যদি আপনাদের পাশে না থাকি, আপনি দল করেন আর না করেন, আপনি তো আমাকে ভোট দিয়েছেন, আপনি তো আমাদের নেতা কিন্তু একটা কথা বলেছেন, তো আপনি তো আমাকে ভোট দিয়েছেন, তো স্বাভাবিক কারণে আপনার অধিকার আছে আমার উপরে। আমি একজন মানুষ, আমি একজন, আপনি যেহেতু আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, আপনার কিন্তু সেই অধিকার আমার উপরে আছে যে জাহাঙ্গীর, তোমাকে আমি ভোট দিয়ে নির্বাচিত করেছি এই এলাকার মানুষের কল্যাণের জন্য, কেন তুমি সেই কাজগুলো করতেছো না বা করতে পারতেছো না? আমি যদি সৎ হই তাহলে আমি জবাব দেব, আর যদি অসৎ হই তাহলে তো আমার জবাব দেওয়ার সুযোগ নাই। আমার বিচার আপনারা যা করবেন তাই হবে ইনশাআল্লাহ। তারপর আমি বলবো যে আমাদের নেতা যে কথাটা বলেছিলেন যে আমরা দলীয় যে কমিটি করি, সেই কমিটি করি আমরা দলের কথা চিন্তা করি, আর যখন কাউকে মনোনীত করি নির্বাচনের জন্য তখন আমরা তাকে চিন্তা করি এলাকার কল্যাণের জন্য। তারেক রহমান যদি আমাকে এখানে পাঠায় এলাকার মানুষের কল্যাণ করার জন্য, আমাকে নির্বাচন করতে পাঠিয়েছে, উনি নিজের কথা যদি আমরা ধরি, তাহলে আমি আপনাদের কল্যাণ না করে আমি যাবো কোথায়? সেই তারেক রহমান পার্টির চেয়ারম্যান জনাব তারেক রহমান মানুষের কল্যাণের জন্য কাজ করতেছে। এই হলো আমি আমার কথাগুলো বললাম। আমি কোনো অর্থবিত্তের দিকে কখনো লোভনীয় ছিলাম না, আমি লোভ করবো না। আমি নিজে আজ পর্যন্ত আপনাদেরকে বলি, আমি মানুষ, আমার ভুল হতে পারে, কিন্তু আমি নিজে আজ পর্যন্ত কোনো অপরাধের সাথে জড়িত হই নাই। আমি আজ পর্যন্ত ইনশাআল্লাহ কোনো অপরাধের সাথে জড়িত হই নাই। আমার 329টা মামলা, আমার 2টা মামলা সাজা হয়েছে, 2.5 বছর জেল কেটেছে। হ্যাঁ, নিজে অনেক কষ্ট করেছি, কিন্তু তারপরে কোনো অন্যায় অপরাধের সাথে জড়িত হই নাই। চেষ্টা করেছি নিজেকে সৎ রেখে, ভালো রেখে রাজনীতি করতে, মানুষের কল্যাণের জন্য কাজ করতে। তো কল্যাণটা আমি করবো কোথা থেকে? আমার তো সেই সুযোগটা এখন আসে না। আমাকে তো আল্লাহ রাব্বুল আলামিন সেই সুযোগ দেয় না। যতটুকু দিয়েছিল 2001 থেকে 2006, আমি যতটুকু এই এলাকার, আমি নাম বলতে পারি, আমি অনেককে চাকরির ব্যবস্থা করেছিলাম, অনেককে চাকরির ব্যবস্থা করেছিলাম। তো আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে সেই সুযোগ দেয়, তার স্বাভাবিক কারণে সেই সুযোগটা আমাকে যারা ভোট দিয়ে নির্বাচিত করবে তাদের কল্যাণে তো সেই কাজগুলো করবো, তাই না? আমি যদি মানুষ হই, আপনারা তো আমাকে ভাই হিসাবে, বন্ধু হিসাবে এলাকার উন্নয়নের জন্য আমাকে নির্বাচিত করবেন, তো সেই কাজগুলো আমাকে আপনাদের জন্য করতে হবে, তাই না? এই হলো আমার বক্তব্য। তারপরে আমাদের এই এলাকায় অনেক ধরনের সমস্যা আছে। আমাদের এখানে ধরেন ভালো একটা হসপিটাল নাই। আমাদের এই দক্ষিণঘাটের কথা যদি বলি, দক্ষিণঘাটে ভালো একটা হসপিটাল নাই। আমাদের কোনো এখানে ভালো রাস্তাঘাট নাই। আমাদের কোনো সন্তান সম্ভাবনা, মা বোন যদি এখান থেকে যায় তাহলে সেই উত্তরা যেতে বা অন্য কোনো জায়গায় যেতে অনেক সময় লাগে। রাস্তাঘাটের অবস্থা ভালো না, কি দুর্বিষহ জীবন সেটা আমি নিজে দেখতেছি। স্বাভাবিক কারণে যদি আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দেয়, এই ব্যাপারগুলো, স্বাস্থ্য সেবাগুলো আমরা সর্বপ্রথম দেখা দরকার। রাস্তাঘাট উন্নয়নের কথা সেটা তো আমরা স্বাভাবিক কারণে করব। তারপরে অনেক মা বোন চাকরি করে, তারা গ্যাসের জন্য রান্না করতে পারে না, তো গ্যাসের জন্য, অথচ গ্যাসের কিন্তু প্রতি মাসে বিল দেয়, তাই না? প্রতি মাসে বিল দিচ্ছে। তো আমি একটা কথা বলি, আমি কিন্তু ইতিমধ্যে তিতাসের সাথে কথা বলেছি। তিতাসের সাথে কথা বলার পরে ওনারা বলেছে, স্যার এখন তো আমাদের কোনো নির্বাচিত প্রতিনিধি নাই। এটা আমি আরো অনেক আগে বলেছি। এখন তো আমাদের কোনো নির্বাচিত প্রতিনিধি নাই, আমরা তো সেভাবে কাজ করতে পারি না। যখন নির্বাচন হবে, একটা নির্বাচিত প্রতিনিধি আসবে, তখন এই সমস্যাগুলো আমরা সমাধান করতে পারবো। তো এখন ধরেন আমরা বিল দিই গ্যাসের, আমরা যদি বিল দিয়ে গ্যাস না পাই তাহলে আমরা বিল কেন দিব? এটা হলো কথা। যে আমি চেষ্টা করবো ইনশাল্লাহ, গ্যাসের যেহেতু আপনাদের লাইন আছে, সেই লাইনে যদি পরপর গ্যাস থাকে, আর কোনো কারণে যদি সেটা না পারা যায় তাহলে আপনাদের বিল দেওয়া বন্ধ করে দেওয়া হবে। তারপরে আপনারা আমাদের এই জায়গাগুলো, এই যে 48 নম্বর ওয়ার্ড, 2018 সালে এটা সিটি কর্পোরেশন নিয়েছে, কিন্তু আমরা কি সিটি কর্পোরেশনের সেবা পাচ্ছি? আমরা সিটি কর্পোরেশনের সেবা পাচ্ছি? আমরা সিটি কর্পোরেশনের সেবা পাচ্ছি না। এবং আমাদের অনেক উচ্চ হারে কর আরোপ করেছে।
তা আমাকে যদি আপনি সেবা না দেন, তাহলে আমাকে সেবাটা দিলে আমি কেন কর দিব? আমি তো সেবাটা দিলে কর দিব না। অবশ্যই আমি সরকারকে কর দিব যদি আপনারা আমাকে সেই সেবা নিশ্চিত করেন। আমার আগে সেবা নিশ্চিত করেন, তারপর আমার কাছ থেকে কর নেন। এর আগে আমার কাছ থেকে কর নেওয়া যায় না। এই ব্যাপারগুলো আমরা সেবামূলক ব্যাপারগুলো বলতেছি। তারপরে ওয়াসা, আমরা যে সেবামূলক যে সংগঠনগুলো আছে, যে সংস্থাগুলো আছে, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে কবুল করে আপনাদের দোয়ায়, আমি এই সেবামূলক প্রতিটা সেবামূলক সংস্থার সাথে কথা বলে সারা বাংলাদেশে কি হলো সেটা আমার দেখার দরকার নেই। এই ঢাকা 18 আসনে আমাদের যে সেবামূলক সংস্থাগুলো আছে তাদের সাথে কথা বলে আমাদের প্রতিটা ঘরে ঘরে যাতে পরপর সেবাটা পৌঁছে আর যতটুকু তাদের প্রাপ্য সেই সেবাটুকু পৌঁছে সেই জায়গাটা আমি নোটিস করবো এবং সেই সেবার আমরা ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। আমাদের সমাজের সবচেয়ে বড় সমস্যা আমার আপনার সন্তান যাতে মাদকাসক্ত হয়ে যায় কিনা। আপনি আপনার সন্তানের বয়স যখন 10 বছর হয়ে যায় আপনার অনেক দুশ্চিন্তা থাকেন, বিশেষ করে বাবা মা। আমি বাবা হিসেবে আমার সন্তান আছে, আমি বলতেছি বাবা মা হিসেবে অনেক দুশ্চিন্তা থাকি যে আমার ছেলেটা কিশোরকে গেল কিনা, আমার ছেলেটা মাদকাসক্ত হলো কিনা। এই যে মাদক, এই মাদকের বিস্তারটা দেখেন। আপনারা তো বদির নাম শুনেছিলেন, আওয়ামী লীগের ক্যাম্পের নাম শুনছেন না? সেই বদি একটা দেশের এমপি যদি মাদক ব্যবসা করেন সেই দেশে আর কিছু থাকে? তার মানে সেই দেশের দুর্নীতিরা কোন পর্যায়ে গেছে সেটা তো আমাদের বোঝার অপেক্ষা থাকে না, থাকে? আর সেটা বোঝার জন্য আমাকে কি মাস্টার ডিগ্রি পাস করতে হয়? সেটা একজন রিকশাওয়ালা বোঝে যে একটা দেশের এমপি যদি কোনো কারণে মাদক আসক্ত বা মাদক ব্যবসার সাথে জড়িত হয় তাহলে মাদকের বিস্তারটা কিভাবে হবে। আমরা তো আগে শুনতাম যে এই মাদকের যে চালানে পয়সা আসে সেই পয়সা শেখ হাসিনার বাড়ি পর্যন্ত ভাগ পায়, অথচ তার বোন রেহানা বা জয় এরা নাকি ভাগ পায়। আমরা শুনেছি, আমি জানি না, এটা বুকরোচক কথা। তো এই কথাগুলো আমার কথা হলো, যেই দেশের একজন নির্বাচিত এমপি, তারা তো নির্বাচিত ছিল না, তারা যদি এরকম করে সেই জায়গাটা মাদকের বিস্তারটা অনেক বেড়ে গেছে। এবং মাদক যেখানে আছে সেখানে তো ক্যাশ টাকা মানে নগদ টাকা আছে। এই নগদ টাকাকে রক্ষা করার জন্য আমাদের সমাজ যেমন ধ্বংস হইতে যাচ্ছে তেমন কিশোর গ্যাংয়ের একটা উৎপত্তি হয়। কিশোর গ্যাং কিন্তু এই মাদক থেকে, যেখানে মাদক আছে সেখানে কিশোর গ্যাং আছে, যেখানে কিশোর গ্যাং আছে সেখানে মাদক আছে। আমি আমাদের ডিসি সাহেবের সাথে কথা বলেছি, আমি এখানে প্রশাসনের সাথে কথা বলেছি যে আপনারা এই ব্যাপারগুলো দেখেন, এগুলো আমি অনেক আগে বলেছি, আপনারা এই ব্যাপারগুলো দেখেন। আমাদের সমাজটাকে আগে তো আমাদের সমাজটাকে ঠিক করতে হবে। আপনার আমার যদি সমাজে নিরাপত্তা না থাকে তাহলে আমাদের এই নিরাপত্তা না থাকে আমাদের এই ডেভেলপমেন্ট করে লাভ কি? আমি তো ডেভেলপমেন্ট করতেছি, আমার বাড়ির সামনে স্বর্ণের রাস্তা, আমি করতে বেরিয়ে করতেছি না, তাই না? আমার ঘর থেকে আমার ঘরের সামনে মনে করে স্বর্ণ দিয়ে রাস্তা বানাইছে, কিন্তু আমি সেই ঘরে বেরোতে পারতেছি না। তাহলে আমার এই ডেভেলপমেন্ট করে লাভটা কি? আমাকে আগে সামাজিক নিরাপত্তাটা নিশ্চিত করতে হবে। আমার সন্তান যখন স্কুলে যাবে, আমার ছোট ভাই যখন স্কুলে যাবে, আমার বাচ্চা যখন স্কুলে যাবে, তারা যাতে নিরাপদে আমার বাসায় ফিরে আসে, তাদের জন্য আমার দুশ্চিন্তায় ঘরে হাহাকার করতে না হয়, সেই সামাজিক নিরাপত্তাটা আমাদের দরকার। এই সামাজিক নিরাপত্তাটা অনেক নষ্ট করেছে ফেসিবাদীরা, কারণ তারা যদি এই সমস্ত সমস্যার ভিতরে মানুষকে না রাখে তাহলে তো মানুষকে নির্যাতন নিপীড়ন করতে পারবে না। যার কারণে এগুলা নিজেরা ক্রিয়েট করে তারা মানুষকে নির্যাতন নিপীড়ন করেছে, খামাখা মামলা দিয়েছে। এখানে যারা আছে, ধরেন আমি 329টা মামলা খাইছি, আমি যদি 329টা ঘটনা ঘটাইতে পারতাম তাহলে হাসিনাকে যদি ক্ষমতা থাকতে পারতাম। এটা তো কানাও বোঝে যে আমি যদি 329টা মামলা খাই আর 329টা ঘটনা ঘটানোর তো সুযোগ আমার থাকে, তাহলে হাসিনা ক্ষমতা থাকার কথা না। এবং হাসিনা তৎকালীন সময়ে মানুষের প্রতি কোনো রকম আস্থা রাখেনি, কারণ তারা জানে যে জনগণ যদি ভোট দিতে যায় তাহলে জনগণ আওয়ামী লীগকে ভোট দিবে না। যার কারণে সর্বপ্রথম জনগণের ভোটাধিকারটা তারা হরণ করেছে, মানুষের গণতান্ত্রিক অধিকারটা তারা হরণ করেছে। আমরা কিন্তু এই 17 বছর যুদ্ধ করেছি এই গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য এবং মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য জনাব তারেক রহমানের নেতৃত্বে। কাজেই আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, অনেক সময় হয়ে গিয়েছে। আগামী 12 ফেব্রুয়ারি যে নির্বাচন হতে যাচ্ছে, এই নির্বাচনটা কিন্তু বিএনপি আন্দোলনের ফসল। বিএনপি সহ আমাদের পরবর্তীতে ছাত্র জনতা এখানে একত্রিত হয়েছে আর তারা সকলেই এই আন্দোলনে শরীক হয়েছে। আমাদের অনেক ছাত্র জনতা নিহত হয়েছে। আমরা নিহত সবার রুহের মাগফিরাত কামনা করছি, আহত সবার রোগ মুক্তি কামনা করছি এবং আমরা দেখেছি সুস্থতা কামনা করছি। আমরা দেখেছি যে কিভাবে এই খুনি হাসিনা একটা দেশকে ধ্বংসের দ্বার ধরে নিয়ে গেছে। এখানে আপনারা একসঙ্গে শুনেছেন এই খুনি হাসিনা বলেছিল
যে বাংলাদেশ থেকে আমি সিঙ্গাপুর বানিয়ে দেবো, বলছিল না? 10 টাকা কেজি চাল খাওয়াবে, ঘরে ঘরে চাকরি দিবে, বিনামূল্যে সার দিবে। একটাও কি করেছে? সিঙ্গাপুর কিন্তু হইতো, এটা ঠিক। সিঙ্গাপুর হওয়ার মতো ব্যবস্থা ছিল। কি ব্যবস্থা ছিল? শেখ হাসিনারা তার মন্ত্রী পরিষদ সহ, শেখ হাসিনা সহ 30 লক্ষ হাজার কোটি টাকা বাংলাদেশে পাচার করছে। এই পাচারটা যদি না করতো, এই জমি যদি না করতো, টাকা দিয়ে বাংলাদেশে থাকতো, বাংলাদেশে মিল ফ্যাক্টরি থাকতো, বাংলাদেশে অনেক বড় বড় ইন্ডাস্ট্রি হতো, তাহলে তো আপনার আমার সন্তান, আপনার আমার ভাই, তারা তো চাকরি করে খেতে পারতো। এবং তখন তো এই বর্তমানে যে বেকার সমস্যা, এই বেকার সমস্যা থাকতো না, থাকতো? কাজেই টাকা বাংলাদেশের ইনকাম করেছে সাধারণ প্রাইভেট কোম্পানিগুলো, কিন্তু সমস্ত টাকা নিয়ে গেছে দেশের বাইরে। যার কারণে আমাদের কিন্তু আজকে অর্থনৈতিক কি অবস্থা, ব্যাংকগুলো দেউলিয়া হয়ে যাচ্ছে, ব্যাংকে কোনো টাকা নাই। অনেকগুলো ব্যাংক দেউলিয়া ঘোষণা করেছে। আপনি যদি আজকে 5 লাখ টাকা চেক দেন ব্যাংকে, 5 লাখ টাকা দিতে পারে না। এই শুধু বিদেশি রেমিটেন্স দিয়ে এখন, আর গার্মেন্টস, এই রেমিটেন্স এবং গার্মেন্টস দিয়ে দেশ বেঁচে আছে। এবং রেমিটেন্স এবং গার্মেন্টসের ব্যবস্থা করছে কে? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আজকে আমাদের যে সন্তানেরা, আমাদের বোনেরা, আমাদের মায়েরা, আমাদের ভাইরা, যে 50 লক্ষ মানুষ গার্মেন্টসে চাকরি করে, এটা এই রেমিটেন্সের ব্যবস্থা কিন্তু আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান করেছে। তো যাই হোক, এই ব্যাপারগুলো বলতে, এবং রেমিটেন্স বাংলাদেশ থেকে ম্যান পাওয়ার রপ্তানি করেছে প্রথম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমলে, এবং উনি এই জব মার্কেট খুলেছিল বিদেশে। তো এগুলো অনেক বড় কথা, আমি সেই দিকে আর যাবো না। আমি শুধু একটা কথা বলবো, আমার উপরে আপনারা আস্থা রাখেন, আমার উপরে আপনারা ভরসা রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে ভোটে নির্বাচিত করেন, ইনশাআল্লাহ আমি আবারও প্রতিজ্ঞা করছি যে আপনাদের প্রতিটি সমস্যা, এলাকার প্রতিটি সমস্যা আমার নিজের সমস্যা মনে করে আমি আপনাদেরকে সাথে রেখে, আপনাদের পিছনে রেখে না, আপনাদেরকে সাথে রেখে আমি সেই সমস্যাগুলা যৌক্তিক সমাধান ইনশাআল্লাহ করব। এবং সেদিন আমি আরেকটা কথা বলেছি, আজকে আমি জনসভায় বলি যে মানুষ নির্বাচন করে একবার তার নিজের ইচ্ছা। আমি যদি একবার আপনারা আমাকে ভোট দিলেন, ধরেন আমি খারাপ কিছু করেছি, দ্বিতীয়বার কি ভোট দিবেন? তো দ্বিতীয়বার যে ভোট না দেন, আমি তো দল করি, আমার তো এই এলাকার দল টিকে রাখা, আপনাদেরকে টিকে রাখা, সেটা আমার দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন, আমি আপনাদেরকে আবারও বলছি, আপনারা আমার জন্য কাজ করেন। আমরা বসে থাকি, আমরা এখানে মিটিং করে কিন্তু আমরা ভোট পাবো না, ঘরে ঘরে যেতে হবে, আপনাদের কাজ করতে হবে। এই মানুষগুলো যদি দক্ষিণখানে কাজ করে, ইনশাল্লাহ আপনারা বলছেন আপনারা 35,000 ভোট দিবেন, আমি বিশ্বাস করি এখানে যারা আছেন এই মানুষগুলো যদি শুধু কাজ করেন আর সবাই যদি ভোট কেন্দ্রে যান, 35,000 ভোট এমনি ইনশাল্লাহ চলে আসবে। তো আমি সেই কাজটা বলছি যে আমি যদি ইনশাআল্লাহ আপনাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে না পারি, আমি যদি আপনাদের চাহিদা অনুযায়ী কাজ করতে না পারি, আমি যদি আপনার ইচ্ছা বাস্তবায়ন করতে না পারি, তাহলে আর কখনো নির্বাচনের নাম নিব না মুখে। এটা আমি একদম আজকে বলে গেলাম। আপনাদের আশা আকাঙ্ক্ষা যদি পূরণ করতে না পারি, আমাকে এবার আপনারা নির্বাচিত করবেন ইনশাআল্লাহ। করার পরে আমি যদি আপনাদের আশা আকাঙ্ক্ষার বাস্তবে রূপ দিতে না পারি, আপনাদের ইচ্ছাকে পূরণ করতে না পারি, তাহলে আর কখনো নির্বাচন করবো না ইনশাআল্লাহ। আজকে আমি বলে গেলাম। কাজেই আপনারা দয়া করে কেউ বসে থাকবেন না, যার যার অবস্থান থেকে শেষে কাজ করবেন ইনশাআল্লাহ। সফলতার কোনো বিকল্প নাই। আমার নেতা জনাব তারেক রহমান যে কথাটা বলে, সবার আগে বাংলাদেশ, আমাদেরকে দেশপ্রেমিক হতে হবে, আমাদেরকে দুর্নীতিবাজ হলে চলবে না, আমাদেরকে সন্ত্রাসী হলে চলবে না, আমাদের চাঁদাবাজি হলে চলবে না, আমাদেরকে দখলবাজি হলে চলবে না, আমাদের মাদক মুক্ত সমাজ গঠন করতে হবে। আমাদের এই কর্মগুলো যদি আমরা করি, আমাদের যে লোকাল ডেভেলপমেন্টগুলো আছে, রাস্তাঘাট, এগুলো কোনো ব্যাপারই না, এগুলো এমনি হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনাদের সহযোগিতা নিয়ে এগুলো এমনি করে ফেলতে পারবো। কাজে আমরা মৌলিক যে জায়গাগুলো, আপনার সন্তানের, আমার সন্তানের কথা চিন্তা করতে হবে, আপনাকে নিরাপত্তার কথা চিন্তা করতে হবে। ওই জিনিসগুলো যে আমরা ঠিক করতে, সামাজিক সোশ্যাল সিকিউরিটি যেটা, আমি একদিন লন্ডনে রাত্রে 3টার সময় যাইতেছিলাম গাড়িতে, একটা মেয়ে দেখি রাস্তা হেঁটে যাচ্ছে 3টা রাত্রে। তখন আমি চিন্তা করলাম, রাত্রে 3টার সময় একটা মেয়ে হেঁটে যায়, যদিও তাদের সিকিউরিটি অনেক ভালো। তখন আমি ওখানে একজনকে প্রশ্ন করলাম যে রাত্রে 3টার সময় মেয়েটা হেঁটে যাচ্ছে, সে ভয় পাচ্ছে না কেন? তখন বললো যে এখানকার আইন
ছেলেদের চেয়ে মেয়েদের পক্ষে অনেক বেশি। কোনো একটা মেয়েকে যদি কেউ মেয়ের দিকে তাকায় আর সে যদি কমপ্লেন করে, সাথে সাথে তার বিরুদ্ধে যে আইনি ব্যবস্থা হবে সেটা থেকে সে কোনোভাবে রক্ষা পাবে না। কাজেই আমাদের দেশে কিন্তু আইন আছে, কিন্তু সেই আইনের প্রয়োগ নাই। আপনারা যদি ইনশাল্লাহ আমাকে সংসদে পাঠান, বাংলাদেশে সে আইনের প্রয়োগ করার চেষ্টা করবো, ব্যবস্থা করবো। কাজেই সন্ত্রাসী, দুর্নীতিবাজ বা এই সমস্ত মাদকাসক্ত, চাঁদাবাজ তারা রক্ষা পাওয়ার কোনো সুযোগ নাই। আমি নিজে যদি চাঁদাবাজি না করি, আমি নিজে যদি সন্ত্রাসী না হই, আমি নিজে যদি খারাপ কাজ না করি, আপনাকে আমি কোনো খারাপ কাজ করতে দিব? আমার দলের তো খারাপ কাজ করবে না, সাধারণ মানুষ খারাপ কাজ করতে পারবে না ইনশাআল্লাহ। বক্তব্য দীর্ঘায়িত না করে আমি আবার অনুরোধ করব, আপনারা আমাকে একবার দেখেন। ইনশাআল্লাহ আগামী 12 ফেব্রুয়ারি যে নির্বাচন হবে, সেই নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করেন। ধানের শীষের যে প্রার্থী আছেন জাহাঙ্গীর হোসেন, জীবনের শেষ দিন পর্যন্ত আপনাদের পাশে থেকে আপনাদের সেবা দিয়ে যাবেন ইনশাআল্লাহ। আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে আমি আবারও সকলকে এত সুন্দর করে ভাইয়া জুয়েল ভাই প্লিজ, এই আমি আবারও এত রাত 10টা 18 বাজে আমার মা বোনরা সহ আপনারা সবাই এত সুন্দর করে বক্তব্য শুনতেছেন। আমরা জানি কেন শুনতেছেন, সেটা হলো যে আপনারা আজকে যে কমিটমেন্ট নিয়ে যাচ্ছেন সেটা আপনার মনের অন্তরে গেঁথে রাখবেন। কোনোদিন যদি এর ব্যত্যয় হয় তাহলে সেটা বিচার আপনারা চাবেন, সেই জন্য মনোযোগ দিয়ে শুনতেছেন ছেলে এবং মেয়েরা। কাজে আমি আশা করব সেই জব থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুখোমুখি আমাকে কোনোদিন না করুক। আমি আপনাদের মুখে উজ্জ্বল করতে যাতে পারি, আপনাদের সেবা দিয়ে যাতে আপনাদের খুশি করতে পারি, সেই প্রতিজ্ঞা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি